আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমে বলেছি আমি যে আমাদের আজকের টপিকসটা হচ্ছে সাইবার সিকিউরিটি, বা আমরা বলতে পারি আমাদের ডিজিটাল জীবনের নিরাপত্তা। আচ্ছা, এখন বর্তমানে যে সময়টা আমরা পার করছি, মানে আমাদের পুরা লাইফটাই এখন অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে ইন্টারনেটের উপর। এখন অলমোস্ট ম্যাক্সিমাম পিপল, স্টুডেন্ট থেকে সিনিয়র সিটিজেন, সবাই আমরা মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। মোবাইলের ব্যবহারটাই সবচেয়ে বেশি। তো এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, আমি একটা কম্পিউটার থেকে ইন্টারনেটটা ব্যবহার করি, বা একটা এন্ড পয়েন্ট ডিভাইস বলি আমরা, মোবাইল বা নোটপ্যাড, প্যাড, হোয়াট এভার ইট ইজ, এবং আমার একটা এক্সিস্টিং নেটওয়ার্কের মধ্যে আমি বিলং করি। হয়তো আমার বাসায় একটা ওয়াইফাই আছে, সেটার মাধ্যমে আমি কানেক্ট হচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, এবং আমি বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করছি, মানে কিছু নির্দিষ্ট সার্ভার থেকে আমি ডাটাগুলো দেখছি, বা আমি অনেক সময় ডাটা সাবমিট করছি। তো এগুলোর যে সুরক্ষা, এগুলোর যে নিরাপত্তা, এটাকে আমরা বলতেছি সাইবার সিকিউরিটি। আসলে অনেক দিন আগে, মানে যখন ইন্টারনেটের শুরুর দিকে, যখন মাত্র ইন্টারনেটের অভ্যুত্থানটা ঘটছে, সবাই মাত্র ইন্টারনেট ইউজ করা শুরু করছে, তখন এই ইংরেজিতে এই সাইবার ওয়ার্ল্ড শব্দটার উৎপত্তি হয়েছিল। যে সাইবার ওয়ার্ল্ড বলতে তখন সবাই বুঝাইতো ইন্টারনেট ওয়ার্ল্ডকে, সাইবার ওয়ার্ল্ড। তো সেই প্রথম দিকে তো মানুষ সবাই শুধু ইউজ করা শুরু করছে, কিন্তু একটা সময় দেখা গেল যে এখানে নানা রকম ক্রাইম হচ্ছে, যেগুলোকে আমরা সাইবার ক্রাইম বলতেছি, এবং নানা ধরনের ঝুঁকি বা বিপদ আপদ তৈরি হচ্ছে। তো তখনই সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তাটা আসছে। এবং সাইবার সিকিউরিটি বেসিক্যালি কি, আমরা জানি যে ইন্টারনেট বা কম্পিউটার, এখন যে যুগ আমরা বলি তথ্য প্রযুক্তির যুগ, এখানে প্রথমেই বলা হচ্ছে তথ্য। তো এখানে ডেটাটাই হচ্ছে আসল। তো এই ডাটাটাকে প্রোটেক্ট করার উদ্দেশ্যেই এই সাইবার সিকিউরিটির উৎপত্তি, যাতে আমার কম্পিউটারের রক্ষিত বা আমার সার্ভারে রক্ষিত কোনো ডাটা কেউ নষ্ট করতে না পারে, চুরি করতে না পারে, সরি, বা কোনোভাবে আমার কম্পিউটার বা আমার নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে। সেটা আমরা ভাইরাস বলি, মেলওয়্যার বলি, এগুলো আমি সামনে আলোচনা করব। সো এগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা দরকার। আচ্ছা, সাইবার সিকিউরিটি তিনটা মূল ভিত্তি বা ট্রায়াড আমরা বলি, যে একটা ত্রিভুজে যেমন তিনটা বাহু থাকে, সাইবার সিকিউরিটি তিনটা বাহু বা তিনটা ট্রায়াডের উপর দাঁড়িয়ে আছে। এটাকে আমরা বলি সিআইএ ট্রায়াড। সিআইএ সংক্ষিপ্ত রূপ। এটার ইলাবোরেশন হচ্ছে, সিতে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আইতে হচ্ছে ইন্টিগ্রিটি, আর এতে হচ্ছে অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটি কি? আমার যে তথ্যের গোপনীয়তা, আমি একটু আগেই বললাম যে ইন্টারনেট ওয়ার্ল্ডে তথ্যই আসলে সব। আমরা অনলাইনে নিউজ পেপার পড়তেছি, আমরা অনলাইনে জন্ম নিবন্ধন করতেছি, আমরা অনলাইনে ব্যাংকিং করতেছি। এখন অনলাইনে ব্যাংকিং করতেছি মানে কি, আমার ব্যাংকের ডেটাবেস বা যেই তথ্য ভান্ডার, যেখানে আমার সমস্ত ডাটা আছে, যেই ব্যাংকের কোন গ্রাহকের কত টাকা আছে, সে কত টাকা তুলতেছে, কার লোন আছে, কার লোন নাই, এই সমস্ত তথ্য এই ডাটাবেজে আছে। আর এই ডাটাবেজটা যেহেতু অনলাইন ট্রানজেকশনের প্রয়োজনেই ডাটাবেজের সাথে ওয়েব পেজটা কানেক্টেড, মানে ব্যাক এন্ডে আমার ডাটাবেজ, ফ্রন্ট এন্ডে হচ্ছে আমার, আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি ওয়েবসাইট, কিন্তু ও তথ্য কোত্থেকে আমাকে এনে দিচ্ছে। আমি যখন জিজ্ঞেস করছি যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাও, আমি যখন মোবাইলে বিকাশে অ্যাপে যাচ্ছি, আমি যখন ব্যালেন্স চেক করার জন্য চাপ দিচ্ছি, সে আসলে কি করছে, তার পিছনে একটা তথ্য ভান্ডার বা ডাটাবেজ আছে, সেখান থেকে সে তথ্যটাকে এনে আমাকে দেখাচ্ছে। এবং আমি যখন টাকা তুলতেছি, ওই তথ্যটা ওখানে জমা হচ্ছে, ওইখানে প্লাস মাইনাস ডিডাকশন হয়ে ব্যালেন্সটা টোটাল আসছে। তো এই যে তথ্য, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, তাই না? এখন যদি কেউ আমার ব্যাংকের, আমার আমার ব্যাংকে হয়তো 5,000 টাকা আছে, কেউ যদি এই 5,000 থেকে একটা শূন্য নাই করে দেয়, তাহলে তো সেটা 500 টাকা হয়ে যাবে। আবার কেউ যদি ইন্টেনশনালি সেই 5,000 থেকে একটা শূন্য যোগ করে দেয়, তাহলে কি হবে, 5 লাখ টাকা হয়ে যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার তথ্য, আমার গোপন তথ্য আরেকজন দেখে ফেললো, তা আমার প্রাইভেসি নষ্ট হইলো, আমার অনেক ধরনের সিকিউরিটি ব্রিচ হইলো। সো তথ্যের এই যে গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি, এইটাই হচ্ছে প্রধান স্তম্ভ আর কি। যেটাকে আমরা বলতেছি তথ্যের কনফিডেন্সিয়ালিটি এবং
সেটা কিরকম যে আমি আমার তথ্য শুধু আমি দেখতে পাবো বা আমি যাকে অথরাইজ করব সে দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তো সাইবার সিকিউরিটির মাধ্যমে এটাকে নিশ্চিত করা হয় যে আমার তথ্যের গোপনীয়তা। আরেকটা কি ইন্টিগ্রিটি, সঠিকতা, বা আমরা বলতে পারি যে এটার শুদ্ধতা। এরকম শুদ্ধতা, ওই যে আমি একটু আগে বললাম যে আমার 5,000 টাকা আছে অ্যাকাউন্টে, আমি কি চাবো, আমি যদি একজন স্ট্রেট অনেস্ট পিপল হই, আমি চাবো আমার 5,000 5,000ই থাকুক, আমার 5,000 কমে 500 হওয়ারও দরকার নেই, 5,000 বেড়ে 5 লাখ হওয়ারও দরকার নেই। এবং একইভাবে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু এরকম অনলাইনের মধ্যে তথ্য যাচাই করে, সে এতটুক সিউরিটি চাবে যে এই তথ্যটা বিশুদ্ধ, এখানে যা বলা আছে সেটা সঠিক। তাইলে তথ্যের এই ইন্টিগ্রিটিটা আমাদের প্রয়োজন, এইটাও সাইবার সিকিউরিটি মূল ভিত্তি বা অনিশ্চিত করে। আর থার্ড হচ্ছে অ্যাভেইলেবিলিটি, ডাটা অ্যাভেইলেবিলিটি। যেমন আমরা এখন আইসিটি অলিম্পিয়াডের এই যে একটা সেশনে আমরা অংশগ্রহণ করছি, এর জন্য আমাদের অনেককেই দেখা গেছে কি আমরা প্রথমে আইসিটি অলিম্পিয়াডের ওয়েব পেজে গেছি, সেখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। এখন আমি যদি হঠাৎ করে আমার কম্পিউটার ব্রাউজারে বা মোবাইল থেকে আমি দেখছি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com যাচ্ছে না, আমি পাচ্ছি না ওয়েবসাইটটা, বা ওয়েবসাইটটা আসলো, আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, নিচ্ছে না, বা আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম কিন্তু আমার যা তথ্য থাকার কথা সেখানে অন্য তথ্য আসতেছে, মানে আমার ডাটাটা অ্যাভেইলেবল না। অ্যাভেইলেবিলিটি বলতে যে আমরা বলতেছি যে আমি তথ্য যখন চাবো তখনই যেন আমি পাই, এবং সেটা বিশুদ্ধভাবে পাই, এটা যাতে কেউ বিকৃত করতে না পারে এবং সেটার গোপনীয়তা বজায় থাকে। তো এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেইলেবিলিটি, এই তিনটেই হচ্ছে আমার সাইবার সিকিউরিটির মূল ভিত্তি। আচ্ছা, কেন সাইবার সিকিউরিটি এত গুরুত্বপূর্ণ? আমরা কিন্তু অলরেডি আমাদের আলোচনায় পারস্পরিক মানে ধারাবাহিকতায় এই তো কথাগুলো চলে আসছে যে আমার ব্যক্তিগত তথ্য, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, বা আমি অ্যাকাউন্টে অনলাইন ট্রানজাকশন করি আমার ইউজার নেম পাসওয়ার্ড, বা যারা স্টুডেন্ট তাদের তো হয়তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আজকাল সবাই বিকাশ ইউজ করে, তাহলে বিকাশে আমি টাকা রাখলাম, সেই টাকাটা মানে আমার সেই তথ্য বা এই জিনিসগুলো যদি আরেকজন পেয়ে যায়, যে আমার ইউজার নেম পাসওয়ার্ড যদি পেয়ে যায়, তাহলে তো সে ঢুকে টাকা ট্রান্সফার করে নেবে। অলরেডি আমাদের দেশে এরকম বিকাশের স্ক্যাম হয়, হ্যাঁ, যেরকম ফোন করে যে আমি বিকাশ থেকে নাহিদ বলছি, হ্যাঁ, একটা ওটিপি কে বললো যে আপনার তো অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে, আপনার এখানে একটা মেসেজ যাবে, ওর মধ্যে একটা সংখ্যা থাকবে, ওটা একটু বললে আমি আপনার অ্যাকাউন্টটা আনলক করে দিব। এটা এক ধরনের স্ক্যাম, কিন্তু আসলে সে কি আমার ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়ে কাজটা করতেছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমার ব্যক্তিগত সব ধরনের তথ্য, আমার জন্ম নিবন্ধন তথ্য, আমার জমি বা সম্পদের তথ্য, তো এগুলো তো আমার সিক্রেটস, এগুলো তো আমি মানে এগুলো যদি সবার হাতে চলে যায় তাহলে তো আসলে আমার পার্সোনাল লাইফ আর সিকিউর থাকছে না। সো এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে ব্যবসা বা প্রতিষ্ঠানের ডাটা হ্যাকিং থেকে রক্ষা করা। হ্যাকিং কি আমরা একটু অনেকেই হয়তো জানে, এখন বর্তমানে আসলে এই টার্মগুলো খুবই পরিচিত, বাচ্চারাও জানে, তারপরও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ব্যবসা বা প্রতিষ্ঠানের ডাটা হ্যাকিং মানে ক্ষতির হাত থেকে রক্ষা করা আর কি। তা আমার একটা বিজনেস আছে, সেইখানে আমার কিছু বিজনেস সিক্রেটস আছে, আমি একটা পণ্য 2 টাকায় কিনি 10 টাকায় বিক্রি করি, বা আমি হয়তো চায়না অমুক কোম্পানি থেকে জিনিসটা ইম্পোর্ট করি, আমি আমার প্রতিষ্ঠানে কে কত বেতন পায়, এরকম অনেক সিক্রেটস থাকে, তাই না? প্রতিষ্ঠানের বা ব্যবসার অনেক সিক্রেটস থাকে, এগুলো যাতে মানে এরকম কারো হাতে না পড়ে যেটা আসলে তার দেখার অধিকার নাই, তো এটা রক্ষা করা, এটা আমার এই জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। অনলাইন লেনদেন প্রতারণা প্রতিরোধ করে, একটু আগে আমি বললাম যে বিকাশ স্ক্যাম হচ্ছে, রিসেন্টলি আমাদের দেশে বেশ বড় 2টা ব্যাংকের আমরা পত্রপত্রিকায় পড়ছি যেরকম ঘটনা হয়েছে যে একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে 50,000 টাকা বিকাশে অ্যাড মানি করে নিয়ে গেছে, অথচ যে ভদ্রলোকের কার্ড সে কিছুই জান না, তার এখানে ইভেন ওটিপিও আসে নাই, তাকে কেউ ফোনও করে নাই। তার মানে ওইখানে সাইবার সিকিউরিটির কোনো একটা গ্যাপ ছিল বা একটা উইকনেস ছিল, এই জন্যই এই জিনিসটা করা সম্ভব হয়েছে। আর এখন যেহেতু সারা পৃথিবীতে অনেক আগের থেকে, বাংলাদেশও আমরা কিন্তু এখন সবাই আসলে অনলাইন ভিত্তিক লেনদেন, অনলাইন কেনাকাটা এগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো ফলে হচ্ছে কি আমার যদি অনলাইন লেনদেনে প্রতারণাটা আমি প্রতিরোধ করতে না পারি, তাহলে শত শত কোটি টাকা আমার ক্ষতিগ্রস্ত হবে জাতীয়ভাবে। আরেকটা কি হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ রাখা। আমরা জানি যে এখন আসলে অত্যাধুনিক প্রযুক্তির কারণে
আমাদের যেই ইলেকট্রিসিটি পাওয়ার গ্রিড বলি, আমাদের কমিউনিকেশনস, যে এখন এই যে আমরা যারা গ্রামে থাকি, মফস্বলে থাকি, বা ইভেন ঢাকাতেও সবার বাসায় তো আর ব্রডব্যান্ড নাই, আমরা কি করি, মোবাইল ইন্টারনেট ইউজ করি। তো মোবাইল ইন্টারনেট পাওয়ার জন্য তো আমার তো আগে মোবাইল সিস্টেমটা কাজ করতে হবে, মানে আমার মোবাইল প্রোভাইডার যে টেলিকম কোম্পানি, যদি কোনোভাবে হঠাৎ করে আজকে রাত্রে এরকম হয় দেখলাম যে আমাদের টেলিকম কোম্পানিগুলো নেটওয়ার্ক কাজ করছে না, মানে তারা ডাউন হয়ে গেছে, তাইলে আমাদের জীবন কি বিপর্যস্ত হয়ে যাবে। আমরা মোবাইলে ইন্টারনেট পাবো না, আরেকজনের ফোনে খোঁজ নিতে পারবো না। আমরা দেখছি বন্যার সময়, আমরা দেখছি ঘূর্ণিঝড়ের সময়, যাদের আত্মীয় স্বজন দ্বীপ দ্বীপ অঞ্চলে থাকে, সেই বরিশালে বা নোয়াখালীতে বা সন্দ্বীপে, তারা যারা ঢাকায় থাকে আত্মীয় স্বজনের জন্য তারা কত মানে হয়ে যায় যে আমি খোঁজ নিতে পারছি না, ওখানে আমার বৃদ্ধ বাবা মা আছে, এই আছে ওই আছে, ফ্যামিলি আছে। সো এইটা একটাই আমার গুরুত্বপূর্ণ এখন। টেলিকম একটা তো হচ্ছে দুর্যোগ, আমি বললাম ঝড় বৃষ্টির কথা, কিন্তু যদি কোনো মানে ব্যাড ইন্টেনশন নিয়ে কেউ যদি ওই নেটওয়ার্কে ঢুকে নেটওয়ার্কটা ডাউন করে দেয়, মানে ওখানে যদি সাইবার সিকিউরিটি প্রপারলি মেনটেন না হয়, তাহলে এটা কত বড় একটা ডিজাস্টার হইতে পারে আমাদের জন্য। একইভাবে আমাদের পাওয়ার গ্রিড, ন্যাশনাল পাওয়ার গ্রিড, ইলেকট্রিসিটি যদি না থাকে, আমার টেলিকমিউনিকেশন থাকলেও লাভ নেই, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, আমি আর কমিউনিকেট করতে পারবো না। হ্যাঁ, আমার যার বাসায় আইপিএস ইউপিএস নাই তার রাউটার কাজ করবে না, এরকম ইস্যুজ আমরা এগুলো জেনারেল লাইফে আমরা এগুলো বুঝি, আমরা ফিল করি। তারপরে সার্ভার, আমি ব্যাংকে ট্রানজেকশন করব, ব্যাংকের সার্ভারে আমি ঢুকতে পারছি না। আমি আইসিটি অলিম্পিয়াডের আজকে আমার পরীক্ষা, আমি আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে ঢুকতে পারছি না, তাহলে আমি কিভাবে সেটা অ্যাটেন্ড করব? তাহলে আমার সার্ভারের সুরক্ষা, তো এই যে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো এগুলো নিরাপদ রাখা, প্লাস হচ্ছে ডিজিটাল সেবার প্রতি জনগণের বিশ্বাস হয়, ট্রাস্ট। আমি বললাম যে যদি এখন আমি যদি এরকম পত্রপত্রিকায় পড়ি যে এরকম কি জন্ম নিবন্ধন ডাটাবেস হ্যাক হয়ে গেছে, তো এরপর বা ব্যাংকের, আমার তো ওই ব্যাংকের বা ওই প্রতিষ্ঠান বা ওই সরকারি প্রতিষ্ঠানের প্রতি আমার আস্থা থাকবে না, যে আমি যে তার এখানে আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করবো, এগুলো তো হ্যাকার নিয়ে যাবে এবং এগুলো দিয়ে পরে আমাকে সে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে। সো এইখানে আমি যখন শুনি যে না এই কোম্পানিটা একটা ওয়েল ট্রাস্টেড, তাদের সাইবার সিকিউরিটি এনশিওর করা আছে, তখন মানুষের মধ্যে একটা বিশ্বাস বা আস্থা থাকে। তো এটার জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, আমি আগেই বলছি যে যখন সাইবার ওয়ার্ল্ডের জন্ম হয়েছে, প্রথম দিকে কিন্তু আর ক্রাইমের জন্ম হয় নাই, সবাই তখন হাসি খুশি ইন্টারনেটের শুধু ভালো দিকগুলি দেখছে। আস্তে আস্তে দেখা গেল যে ইন্টারনেটের মাধ্যমে অপরাধ হচ্ছে, ক্রাইম হচ্ছে। কি ধরনের ক্রাইম? অনলাইন প্রতারণা। হুম, একজনের পরিচয় গোপন, মানে একজনের পরিচয় আরেকজন ব্যবহার করে তার নামে কিছু পারচেজ, তার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে আরেকজন কোনো কিছু পারচেজ করে নিয়ে যাচ্ছে, যার ক্রেডিট কার্ড সে জানেই না, কিন্তু বিল হয়ে গেল তার নামে। হুম, ভুয়া ইমেইল দিয়ে, একটা ভুল তথ্য দিয়ে তার মাধ্যমে তার কাছ থেকে তথ্য চুরি করলো, ফিশিং, আমরা সামনে এটা আলোচনা করব। তো তারপরে হ্যাকিং করে তথ্য বিকৃতি। এখন যদি আমার সাথে আমার কারো একজনের হয়তো বনিবনা হচ্ছে না, সে হয়তো খুব এক্সপার্ট সাইবার মানে হ্যাকিং বা এগুলো নিয়ে সে খুব এক্সপার্ট, সে কি করলো, দেখা গেল আমার অনলাইন জন্ম নিবন্ধনের সাল বা ইটা চেঞ্জ করে দিল, বা আমার ভার্সিটির একটা ইনফরমেশন চেঞ্জ করে দিল। এগুলো করলে দেন কি হইলো, এটার মাধ্যমে তথ্য বিকৃতি করে সে একটা ঝামেলার সৃষ্টি করলো। সো এইটাও ক্রাইমের মধ্যেই পড়ে। আরেকটা হচ্ছে কি মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো। আমরা এখন আসলে মানে দেখা যায় যে 16-17 বছর থেকেই এখন অনেকেই মোবাইল ব্যবহার করে, এবং এল্ডার সিটিজেনরা, হ্যাঁ, তারা এখন দেখা যায় মানে রিটায়ার্ড লাইফ বাসায় বসে থাকে, তারাও মোবাইলে ফেসবুক ইউজ করে। এবং আমরা দেখছি বয়স্কদের মধ্যে এই জিনিসগুলো খুব প্রবল, যেহেতু তারা আগের সময়ের মানুষ, তারা মনে করে কি যে আগে যেমন পত্র পত্রিকা কোনো নিউজ মানে আসলে এটা তো বিশ্বাসযোগ্য বা পত্র পত্রিকা ধরে নেয়, ওরকম ফেসবুকে একটা নিউজ দেখলে তারা মনে করে কি এটা মনে হয় সত্যি, তারা সেটা বিশ্বাস করে, অনেক ক্ষেত্রে শেয়ার করে। ঠিক একইভাবে যারা ইয়াং, তারাও দেখা যায় অনেক কিছু বুঝে না বুঝে, একটা ফ্রেন্ড একটা কিছু দিছে, ও এইটাকে শেয়ার করে দিল, কিন্তু এটা আসলে এক ধরনের মিথ্যা তথ্য বা গুজব। অনেক ক্ষেত্রে এগুলো যদি রাষ্ট্রীয় তথ্য হয় বা কোনো ব্যক্তিকে ডিফেমেশন করা হয়, কোনো ব্যক্তিকে বদনাম করা হয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এখন বাংলাদেশে আইন আছে, সাইবার ক্রাইম অ্যাক্ট আছে। সে বুঝে বা না বুঝে একটা ক্রাইমের সাথে জড়িয়ে যেয়ে তার লাইফটাই
ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তার জেল হইতে পারে, তার জরিমানা হইতে পারে, তখন সে পারিবারিক এবং সামাজিকভাবে হেয় হবে। সো আমাদের সবাইকে এই জায়গাটায় প্রচন্ড সচেতন থাকতে হবে, স্পেশালি সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে। আমরা কোনো কিছু দেখা মাত্রই সেটা শেয়ার করব না, আমরা অবশ্যই এটা যাচাই বাছাই করব। একটা বড় নিউজ আসছে, একটা ভিডিও দেখা যাচ্ছে যে কিরকম এরকম ব্রিজ ভেঙে গেছে নোয়াখালীতে, মানুষ ভেসে যাচ্ছে, আমি সাথে সাথে শেয়ার করে দিলাম। কিন্তু আমার কিন্তু একটা, মানে আমরা যদি কমন সেন্স ইউজ করি যে এত বড় একটা ঘটনা ঘটলে সবার আগে কিন্তু ন্যাশনাল, এখন তো নিউজ পেপার গুলো অনলাইন, তাহলে ন্যাশনাল নিউজ পেপার আসবে, প্রথম আলোর বা ইত্তেফাকের রেজিস্টার্ড ওয়েবসাইটে তো এটা আসবে। বা উমুকে মারা গেছে একজন, ধরেন একজন ন্যাশনাল ক্যারেক্টার, যে একজন নাম করা ব্যক্তি, আমরা মেসেজটা শেয়ার করে দিলাম। তো এগুলোতে বিভ্রান্তি সৃষ্টি হয়, এটা এক ধরনের ক্রাইম। এর মাধ্যমে সমাজে মানুষ নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখন এই যে এত কথা বললাম, এখন আসলে আমাদের হুমকি গুলো আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে সাইবার থ্রেট, হ্যাঁ, এই থ্রেট গুলো আসলে কিভাবে আসে, কোনগুলোকে আমরা থ্রেট মনে করব, সেই থ্রেট গুলো আমি চিনবো কিভাবে? অ্যাটলিস্ট এক্সপার্ট লেভেলে না হোক, আমার জেনারেল ডেইজে আমি সাধারণ মানুষ হিসেবে তো আমার কিছু স্বাভাবিক ব্যাপার আছে যেগুলো দেখে আমি বুঝতে পারি। আচ্ছা, যেই হুমকি গুলো আমাদের ডিজিটাল লাইফকে বিপদে ফেলে তার মধ্যে একটা হচ্ছে ফিশিং। কমনলি এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ফিশিং। ফিশিং কি আসলে, আমরা আসলে ফিশিং, আমরা ফিশ থেকে ফিশিং মানে মাছ ধরা, আমরা তো জানি, যদিও এটা এই বানান আর ফিশিং এর বানান ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম। তো ফিশিং এ কি হয়, মাছ ধরা, আমরা যারা মাছ ধরি বা আমাদের পরিচিত পরিবারের বড় ভাই বাবা অনেকেই শখ করে মাছ ধরে, গ্রামে পুকুরে ছিপ ফেলে মাছ ধরে, আমরা যারা দেখছি আমরা জানি যে কি হয়। বিশাল বড় একটা পুকুর, এখান তো মাছ ধরতে হলে কিভাবে, কোথায় মাছ আছে আমি কিভাবে জানবো? কি করা হয়, মাছের খাবার বা আমরা বলি চার বা টোপ, এগুলো প্রথমে একটা নির্দিষ্ট পুকুরে একটা নির্দিষ্ট অংশে ফেলা হয়। তখন ওই খাবারের লোভে, চারের গন্ধে সব পুকুরের বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এখানে এসে জমে। তখন বড়শি ফেলি আমরা, আমরা বেইট দেই, মানে ওই বড়শি তো আবার একটা টোপ দেই, ওইটা ওখানে ফেলে। তো ওই মাছ দেখে যে একটা খাবার, সুন্দর খাবার, সে সেটা খায়। আসলে তো ভিতরে হচ্ছে বড়শি, সে দেখতেছে একটা আকর্ষণীয় জিনিস, কিন্তু ওইটার ভিতরেই বিপদ লুকায় আছে, এবং বড়শিটা খাওয়া মাত্রই সে আটকে গেল জালে, তাই না? তো ব্যাপারটা এরকম সেম, ইন্টারনেটে ফিশিং ও সেম কনসেপ্ট। আমাদের কাছে বিভিন্ন মেইল আসে, আমরা যারা ইমেল ইউজ করি দেখবেন নানা ধরনের মেইল আসে যে ইউ হ্যাভ ওন 10,000 টাকা বা $10,000, বা আপনি একটা পুরস্কার পেয়েছেন, আপনি তো লটারিতে টিকিট পাইছেন 1 লাখ টাকা পুরস্কার, হ্যাঁ, বা ডলারে পুরস্কার, এরকম নানা ধরনের মেইল আসে। লেখা থাকে যে হ্যাঁ এটা পাইছেন, এখন কি করতে হবে, একটা লিংক দেওয়া, যে এই লিংকটাতে ক্লিক করে ওইখানে আপনি আপনার ইনফরমেশন সাবমিট করেন, করলে এরপর আমরা আপনাকে পুরস্কার দিব। এটা আসলে একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। কারণ আমাদের প্রথম মনে রাখতে হবে, আমরা একটা একটা কথা মনে রাখলে আমরা মেজর পার্সেন্ট অফ বিপদ থেকে বেঁচে যাব, যে এই পৃথিবীতে আসলে ফ্রি বলে কিছু নাই। আমি যা ডিজার্ভ করি না সেটা আমাকে এসে কেউ দিয়ে চলে যাবে, ব্যাপারটা তো সহজ নাই। পৃথিবীর নাথিং ইজ ফ্রি। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম ফ্রি, যে এটা ফ্রি পাবেন, এটাতে ক্লিক করলে, বা এই ফাইলটা নামান, এইখানে কিছু কোশ্চেন আছে, এটা অ্যান্সার করলে আমরা আপনাকে একটা আইফোন গিফট করব। এগুলো আসলে, এগুলি হচ্ছে ফিশিং এর মানে এক্সাম্পল। সাধারণত দেখা যায় ওই লিঙ্কটার মধ্যে একটা মেলওয়্যার বা একটা কম্পিউটার ক্ষতিকর প্রোগ্রাম থাকে। সেই ক্ষতিকর প্রোগ্রামটা যদি আমি আমার কম্পিউটার ডাউনলোড করি, সে এরপর আমার কম্পিউটার ইনফরমেশন চুরি করতে পারে, আমার ইনফরমেশন ডিস্ট্রয় করতে পারে, অনেক কিছু করতে পারে। কি লগগার বলে একটা জিনিস আছে, ওইটা যদি একটা, ওই মেলওয়্যারটা যদি আমার কম্পিউটারে সামহাউ চলে আসে, মানে সামহাউ কি, এটা তো এমনি এমনি আসবে না, আমি হয়তো কোনো একটা ফিশিং লিংকে ক্লিক করছি, তারপর এটা ডাউনলোড হয়েছে, এইটা কিন্তু পিছনে কাজ করবে, এটা কোনো কিছু মেসেজ দিবে না যে আই এম হিয়ার। সো তখন কি হবে, আমি দেখা গেছে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে আমি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করছি, আমি যাই টাইপ করি না কেন, এটা ব্যাক এন্ড একটা ফাইলে সেভ হয়ে যেই দুষ্ট লোক বা হ্যাকার এই কাজটা করতেছে তার কাছে তথ্যগুলো চলে যাচ্ছে, পরে সেই তথ্যগুলো দিয়ে আমার সিস্টেম বা আমার ওই জায়গাগুলো সে হ্যাক করে ফেলবে। সো ফিশিং লিংক মেজরিটি আসে মেইলে, বাট এখন দেখা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা আপনার ফেসবুক মেসেঞ্জার, অনেক সময় আপনার পরিচিত দেখা গেল কি আপনার একটা ফ্রেন্ডের পক্ষ থেকে মেসেজটা আসছে, বাট
এরকমও তো হইতে পারে যে আপনার ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট আগে হ্যাক হয়েছে, দেন ওই মেসেঞ্জার দিয়ে আপনাকে পাঠাইছে। সো আনট্রাস্টেড বা অচেনা কোনো লিঙ্কে আমরা ক্লিক করব না, আনট্রাস্টেড কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড করব না। এটা হচ্ছে প্রথম কথা। ফিশিং হচ্ছে এটা হচ্ছে আমার ফিশিং এর হুমকি। আচ্ছা, এরপর আসি মেলওয়্যার। মেলওয়্যার কি? ওই যে ফিশিং লিঙ্ক, আচ্ছা ফিশিং এ কিন্তু আরেকটা জিনিস হয়, ওই লিঙ্কে ক্লিক করলে যেমন সফটওয়্যার নামে, অনেক সময় লিঙ্কে ক্লিক করলে সে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। সেই ওয়েবসাইটটা আসলে হ্যাকারের বানানো, ওইখানে সে হয়তো আপনার ইনফরমেশন চাবে, বলবে সাবমিট করলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, পুরস্কার দেবো। সে আসলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য এই লিঙ্কটা তৈরি করছে। অনেক সময় এটার মাধ্যমে আপনার ওয়েব ক্যামের কন্ট্রোলও সে নিতে পারে, আপনার মাইক্রোফোনের কন্ট্রোল নিতে পারে। শুনতে সিনেমাটিক মনে হয়, কিন্তু এটাই বাস্তবতা। আপনি তখন আপনার মোবাইল পাশে রেখে যা বলবেন সে শুনতে পাবে, আপনার মোবাইল রেখে আপনি কোথাও বসছেন, সে ক্যামেরায় আপনাকে দেখতে পাবে। ব্যাপারটা অনেকটা এরকম। তো এবার আসি মেলওয়্যার। মেলওয়্যার কি? মেলওয়্যার মানে হচ্ছে ক্ষতিকর। মেলওয়্যার আসলে একটা সফটওয়্যার। এখন এমএস ওয়ার্ড একটা সফটওয়্যার, এক্সেল একটা সফটওয়্যার, মেলওয়্যার একটা সফটওয়্যার। কিন্তু এমএস ওয়ার্ড এক্সেল তো আমরা ভালো কাজে ব্যবহার করি, কিন্তু মেলওয়্যার যারা বানায় এরা মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে বানায়। সো মেলওয়্যার আবার এটার কার্য কার্য মানে এটা যে কার্য পদ্ধতির উপর এটাকে আমরা বিভিন্ন নামে ডাকি। কখনো বলি ভাইরাস, কখনো বলি ওয়ার্ম, কখনো বলি ট্রোজান, কখনো বলি স্পাইওয়্যার। ভাইরাস কনসেপ্টটা কি? অনেক আগে, ইন্টারনেট ওয়ার্ল্ডের আগে যখন কম্পিউটার ছিল, তখন প্রথম যে ক্ষতিকর প্রোগ্রামগুলো লেখা হয়েছিল এগুলোকে ভাইরাস বলা হইতো। ভাইরাস কি করতো? একটা কম্পিউটার যদি কোনোভাবে ওই ভাইরাস ফাইলটা আসতো, তাহলে সেই কম্পিউটার দেখা কিছু কিছু ফাইল নষ্ট করে ফেলতো, উইন্ডোজটা করাপ্ট করে দিত। তো এখন আসলে ভাইরাস বলে আসলে তেমন কিছু নাই। এখন ম্যাক্সিমামই এটাকে আমরা মেলওয়্যার বলি, এগুলো ইন্টারনেটের মাধ্যমেই আসে। ওয়ার্ম কি করে? আপনার কম্পিউটারে যদি ওই মেলওয়্যার ইনফেক্টেড হয়, আপনার বাসার ওয়াইফাই যারা কানেক্টেড একে একে সবার মধ্যে ছড়াবে, যদি না আপনার কোন ধরনের সিকিউরিটি নেওয়া থাকে আর কি। ট্রোজান কি? আমরা ট্রোজান হর্সের গল্প জানি, যে একটা কাঠের ঘোড়ার মধ্যে সৈন্যরা লুকায় ছিল, তারপরে গভীর রাত্রে তারা শহরের ভিতরে বের হয়ে আসছে, অ্যাটাক করছে। ট্রোজান ওইভাবেই কাজ করে। আপনাকে কেউ বললো যে আমরা প্রায়ই এই কাজটা করি, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, যে দেখা যায় যে একটা সফটওয়্যার, এটা খুব কাজের সফটওয়্যার, কিন্তু এটা আসলে পেইড। তো আমরা আবার গুগলে সার্চ করি, বা অনেক অন্য একটা বন্ধু বললো যেরকম একটা ওয়েবসাইট আছে, ওইখানে ফ্রিতে এই অ্যান্ড্রয়েড সফটওয়্যার গুলো পাওয়া যায়, ক্র্যাক ভার্সন। হ্যাঁ, ক্র্যাক ভার্সন মানে এটাতে আর টাকা পে করতে হয় না। আচ্ছা, তো মানলাম ওইটা নামাইলাম, কিন্তু আসলে এই যে সফটওয়্যারটা আপনি নামাইলেন, এই সফটওয়্যারের ভিতরে সে আসলে একটা গোপন কোড দিয়ে দিছে, যেটা আসলে আপনি ভালো সফটওয়্যারটা ইনস্টল করলেন, সাথে খারাপ সফটওয়্যারটা ইনস্টল হইলো। আপনি ভালো সফটওয়্যারটা যখন ব্যবহার করতেছেন, একই সময় ওই খারাপ সফটওয়্যারটা পিছনে আপনার কিছু তথ্য চুরি করতেছে বা কিছু করতেছে, আপনার ক্ষতি সাধন করতেছে। একইভাবে স্পাইওয়্যার ওই যে স্পাইং এর কাজ করে, আপনার তথ্য সে আপনার ফাইলগুলোকে স্ক্রল করবে, দেখবে যেগুলো মনে হবে এগুলো ইম্পর্টেন্ট ফাইল, এগুলো একটা নির্দিষ্ট কম্পিউটার আইপি তে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মেলওয়্যার। তো এরপরে আসি আমরা একটু এদিকে আসি, ডিডোস অ্যাটাকটা। আচ্ছা, ডিডোস অ্যাটাকটা কি? এটাকে আমরা বলি ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক কি? এই যে আমরা কোনো ওয়েবসাইটে যখন ব্রাউজ করি, তাহলে আমরা একটা সার্ভিস নেই, তাই না? আমরা ব্যাংকিং ওয়েবসাইটে যাই, সেখানে আমি লগ ইন করি, ট্রানজাকশন করি, ব্যাংক আমাকে একটা সার্ভিস দেয়। তো এই যে সার্ভিস দেয়, সার্ভার গুলো থেকে আমরা সার্ভিস পাই। এখন এই সার্ভার গুলো, এগুলো তো ধরেন একটা প্রোগ্রাম লিখা, তারপর একটা হার্ডওয়্যার বা একটা কম্পিউটার সার্ভারের মধ্যে সেটাকে লোড করা হয়েছে, যেখান থেকে আপনি আপনি রিকোয়েস্ট পাঠাইলে সে আপনাকে সার্ভ করে। এখন ওই সার্ভারে একটা ক্যাপাসিটি আছে, তাই না? কোনো কিছুই তো আর আনলিমিটেড না, রিসোর্স তো আনলিমিটেড না। তাই আমরা ধরেন স্যার, আমি যদি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com এর সার্ভারের কথা বলি, ধরা গেল এই সার্ভারটা কনফিগার করা হয়েছে, সে এট এ টাইম 3 লক্ষ রিকোয়েস্ট নিতে পারে। নর্মালি হয়তো 1.5 লক্ষ স্টুডেন্ট হয়তো তার হয়েছে, এনরোল হয়েছে, উনি চিন্তা করছে এটা বাইরে কত হবে, ডাবল হবে, 3 লাখ হবে। সো 3 লাখ আমি সেভ করলাম। কিন্তু তাইলে যদি এখন এরকম হয় যে এট এ টাইম 5 লক্ষ রিকোয়েস্ট যায় এই সার্ভারটার কাছে, তখন তো আসলে কি হবে? তার ক্যাপাসিটি সে তো আর পারতেছে না। আমাদের বাসায় যেমন কি হয়, আমাদের ইলেকট্রিসিটি লোড বেড়ে গেলে আমরা যদি দেখা যায় একটা নর্মাল লাইনে একটা খুব হেভি মেশিন লাগাই দিছি, ধাম করে আমার মেইন পাওয়ার অফ হয়ে যায়। সার্ভারেও তাই, ওর যেই ক্যাপাসিটি, ওর থেকে বেশি লোড দিলে সে তখন আর সার্ভিস দিতে পারে না, ডিনাই করে, ডিনায়াল অফ সার্ভিস। সে বলে আমি অপারগ, আমি পারছি না একসাথে এতজনকে সার্ভ করতে। এখন
এই যে একটা কারিগরি দুর্বলতা যন্ত্রের, এইটাকে কাজে লাগায়া যারা হ্যাকার, যারা হ্যাক করে, তারা কি করে, তারা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করে, ডিডোস অ্যাটাক। কিরকম, যে হ্যাকারদের গ্রুপ আছে, ফোরাম আছে, হুম, তারা ধরেন বিশ্বের একটা ফোরাম দেখা গেল 50 বা 100টা কম্পিউটার ইউজ করে এট এ টাইম, তাদের কাছে সেই টুলস আছে, এট এ টাইম একটা সুনির্দিষ্ট আইপি, মানে এই যে সার্ভারতে একটা আইপি আছে, তারা ওইখানে একসাথে 3 লক্ষ বা 5 লক্ষ রিকোয়েস্ট জেনারেট করলো, ফলে আপনার সার্ভার ডাউন হয়ে গেল। সো এগুলা অনেক সময় দেখা যায় বিজনেসের ক্ষেত্রে যারা রাইভাল থাকে, তারা এই কাজগুলো করে, অনেক সময় ভিন্ন দেশের হ্যাকাররা করে, হ্যাঁ, যে বাংলাদেশ একটা ভালো কিছু হচ্ছে, দে এটাকে ডাউন করে দেই, এরকম ব্যাপারটা আর কি। তো এটা হচ্ছে আমাদের ডিনায়াল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডোস অ্যাটাক। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কোনটা আগে বলবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাই বলি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে আসলে হ্যাকাররা যে হ্যাক করে, তাদের তো আসলে কোন রকম আধ্যাত্মিক ক্ষমতা নাই, দে আর নট গড, তারা তো আর গড গিফটেড কোনো ই নাই যে না আমি এরকম জিন চালান দিয়ে সব করে ফেললাম। এগুলো কিছু টুলস আর কিছু নলেজ সে ইউজ করতেছে, যেটা হয়তো আপনি জানেন না, আমি জানি না, কিন্তু সে জানে। আচ্ছা, তো সে কাজগুলো করে কিভাবে? সে কাজগুলো করে খুব সহজ পদ্ধতিতে। আমাদের গ্রামে আগে শীতকাইটা চুরি হইতো, এখনো অনেক গ্রামের বাড়িতে শীতকাইটা চুরি হয়, বা আমাদের ফ্ল্যাট বাড়িতে চুরি হয়। কিভাবে চুরি হয়? চোর কিন্তু হুট করে আইসা যে র্যান্ডমলি আমি একটা বাড়িতে চুরি করলাম তা কিন্তু করে না। তার আগে রেকি করে, রেকন বলি আমরা, পুলিশ ওই শব্দটা ইউজ করে, রেকি বলে, যে সে আগে এলাকাটা ঘুরে ঘেরা দেখে, এই এলাকায় কার গাড়ি আছে, কার বাড়ির লোকজন স্বর্ণের গয়না পইরা ঘুরে বেড়ায়, হ্যাঁ এরকম আর কি, বা কার বাড়িতে দেখলে বোঝা যায় যে না দামি জিনিসপত্র আছে। তো সে আগে কি করে, রেকি করে, রেকি করে আগে টার্গেট ডিসাইড করে, তো পাইলাম আমি টার্গেট, তারপরে সে দুর্বলতা খুঁজে, ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে আমি তো বুঝলাম এই বাসার লোকের অনেক টাকা আছে, কিন্তু এই বাসায় ঢুকবো কিভাবে, ওর দরজা কয়টা, কোন দরজা তার দুর্বল, বা তার গ্রিলটা কি দুর্বল, গ্রিলটা কি কাটা যাবে, বা তার কি ছাদের দিক দিয়ে কোনো গেট খোলা যায়। So এগুলো হলো আমি তার ভালনারেবিলিটি গুলো ফাইন্ড আউট করলাম, এন্ড দেন ফাইনালি সে অ্যাটাকে যায়। অ্যাটাকের সময় সে কিছু টুলস ইউজ করে। চোর যেমন আসে কি, ওই আপনার গ্রিল কাটার নিয়ে আসে, তালা খোলার যন্ত্র নিয়ে আসে, তালা ভাঙার যন্ত্র নিয়ে আসে। তো হ্যাকিং যারা করে, হ্যাকার যারা, তারা তো আসলে কি সাইবার ক্রাইম যারা করে, তারাও তো একরকম চোরই, তারাও তো ক্রিমিনাল। তো তারাও এরকম আগে টার্গেটকে রেকি করে, তারা টার্গেট খোঁজে, যে এই টার্গেটকে ক্ষতি করা যাবে, বা এই টার্গেট আসলে মূল্যবান কিছু আছে কিনা, তারপরে তার দুর্বলতা কি কি, কোন কোন এইগুলাতে তাকে অ্যাটাক করা যাবে, দেন সে অ্যাটাক করে। আর এগুলার জন্য ওই যে আমি যেটা বলতেছিলাম, রেকি করার জন্য সে কি করে, নানা ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। যেমন সে ওই পার্সনের ফেসবুক, লিঙ্কডইন, এরকম সোশ্যাল পেজ গুলা ঘাটলো, তার বিভিন্ন ছবি দেখলো, তার হাতে কিরকম দামি ঘড়ি কিনা, সে বার্থডে উইশ করতেছে, তাহলে তার কত তারিখ বার্থডে, কমন একটা আমরা দেখি যে আমরা পাসওয়ার্ডে বার্থডে ইউজ করি। সো এই ইনফরমেশন গুলো সে সে আগে ইনফরমেশন সব গ্যাদারিং করে, ইন্টেল গ্যাদারিং যেটাকে আমরা বলি, তথ্য গ্যাদার করে। এইভাবে সব করার পরে তারপর তো এইটা একটা। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা বলি ইভসড্রপিং। ইভসড্রপিং কি, আমরা দুই বন্ধু খুব গল্প করতেছি, দোস্ত আমি তো এই কিনলাম, ওই কিনলাম, আইফোন নিছি, ব্যাংকে টাকা রাখছি। এখন দেখা গেল আমার পিছন থেকে বা পাশের থেকে কেউ শুনতেছে আমাকে, এবং সে তথ্যগুলো নিল। এই যে ইভসড্রপিং মানে ওই যে পিছের থেকে কথা শোনা, হ্যাঁ, তো বা আপনার মানে আপনি বুঝলেন না, সে আপনার কথা শুনে গেল, এইটা একটা প্রসেস। আবার আমরা বলি শোল্ডার সার্ফিং। শোল্ডার সার্ফিং কি, আপনি দেখা গেল আপনার অফিস কম্পিউটার বা বাসার কম্পিউটারে বিশাল পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু সেই পাসওয়ার্ডটা আবার কাগজে লেখা, কারণ যেহেতু কঠিন পাসওয়ার্ড আপনি নিজেই মনে রাখতে পারেন না, এটার আবার ডেস্কের এক সাইডে সুন্দর করে লাগায় রাখছেন, যাইতে আসতে দেখা যায়। বা একটা ডায়েরিতে লিখছেন, লেখা এটা আবার টেবিলে রেখে দিচ্ছেন, এরকম। তো তখন দেখা গেল, বা আপনি যখন পাসওয়ার্ডটা টাইপ করতেছেন, তখন আপনার পিছনে দাঁড়ায় আমি খেয়াল করলাম, একদিন খেয়াল করলাম, 2 দিন খেয়াল করলাম, একটা একটা করে ক্যারেক্টার মনে রাখলাম, 3 দিনে আমি বুঝে গেলাম পাসওয়ার্ড কি। তো এইভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, আবার ইভেন এই যে আমরা ফোনের মাধ্যমে যে আপনাকে ফোন দিয়ে বলতেছে যে আমি অমুক থানা থেকে বলতেছি, বা আমি বিকাশ থেকে বলতেছি, বললে আপনাকে একটু ভয় দেখায়া বা আপনার বিশ্বাস অর্জন করে আপনার থেকে কিছু তথ্য জেনে নিল, এগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সো
ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা কি? ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা হচ্ছে, মানে এটা শব্দতেই বোঝা যাচ্ছে যে ম্যান ইন দ্য মিডল, মানে এই অ্যাটাকের মাঝখানে একটা লোক। নর্মালি হয় কি, আমি যখন একটা সার্ভার থেকে তথ্য সংগ্রহ, মানে আমি যখন সার্ভার ব্রাউজ করি, আমি ওই সার্ভার লিখি, তাই না, abc.com লিখলে আমি মানে আসলে কি হয় যে ওয়েব ব্রাউজার থেকে রিকোয়েস্ট যায়, সার্ভার থেকে তথ্য আসে। তো যায় কি, ইন্টারনেট বা আমার লোকাল নেটওয়ার্ক হয়ে ইন্টারনেট হয়ে তথ্যগুলো যায়, তাই না? তো এখন ঠিক আমার এবং ওই সার্ভারের মাঝখানে আমার নেটওয়ার্কে যদি কেউ একজন বসে থাকে, এই মানে পুরা সেট বসে থাকা, মানে নর্মাল বসে থাকা না, সে সেট আপ নিয়ে, সে মানে আপনার ফাইলগুলো আসলে বা আপনার নেটওয়ার্কের তথ্যগুলো বলতে গেলে তার কম্পিউটার মাঝখান দিয়ে পাস হচ্ছে। সে তখন কি করতে পারে, তার কাছে যদি ওরকম টুলস থাকে এবং আপনার ডাটা যদি এনক্রিপ্টেড না থাকে, হ্যাঁ, প্লেন টেক্সটে থাকে, তাহলে তো সে আপনার ডাটা রিড করতে পারতেছে। আপনি ইউজার নেম দিছেন, পাসওয়ার্ড দিছেন, ও রিড করতে পারতেছে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা এরকমই। ম্যান ইন দ্য মিডল আরেকটা রিস্ক আছে যেটা আমরা কমন লাইফে আমরা বলি, যে আমরাও দেখা যায় অনেক পাবলিক প্লেসে গিয়ে এই মোবাইলে ডাটা নাই, দেখি তো এখানে কোনো ওয়াইফাই আছে কিনা, দেখলাম 2টা ওয়াইফাই দেখাচ্ছে আনলক, আমি তো খুশি হয়ে গেলাম, কানেক্ট করলাম, করে সেই ব্রাউজ করতেছি। হঠাৎ দেখা গেল কি একবার রিস্টার্ট, মানে ফেসবুকটা একবার রিস্টার্টের মতো হইলে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আমি ভাবলাম যে হয়তো মনে হয় নেটওয়ার্ক ছেড়ে দিছিল, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। তো এখানে আসলে হতে পারে, প্রবাবিলিটি আছে যে মাঝখানে এই যে এই ফ্রি এই ওয়াইফাইটা, এইটা সেই হ্যাকারই একটা ফ্রি হটস্পট তৈরি করছে। আপনি দেখতেছেন ফ্রি ওয়াইফাই, আপনি ঢুকে যে ব্রাউজ করতেছেন, আপনার সমস্ত তথ্য আসলে তার ভিতর দিয়ে যাচ্ছে এবং সে আপনাকে স্ক্রিনিং করে আপনার তথ্য চুরি করতেছে। এটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আমাদের কাছে একটা ইমেজ আছে, এই যে এটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা এক্সাম্পল, বা আমরা দেখাচ্ছি যে নরমালি ইউজার আর সার্ভার ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেট হয়, কিন্তু এর মাঝখানে যখন একজন হ্যাকার সে কিছু টুলস এবং টেকনোলজি নিয়ে বসে থাকলো, আপনি একটা হোটেলে গেছেন, ওদের ওয়াইফাই কানেক্ট করছেন, আমি বলতেছি না সব হোটেলে হয়, বাট এটা ইচ্ছা করলে কেউ করতে পারে, ওইটা আমি বলতেছি আর কি। সো আপনি ব্রাউজ করতেছেন, আপনি হয়তো চিন্তা করলেন একটু ফেসবুকে ঢুকি, আপনি আসলে যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন বা আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন যে অ্যাকাউন্ট পেজটা দেখতে পাচ্ছেন, সেটা আসলে দেখা গেল ফেক, একটা ওরি জেনারেট করা। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, ও পেয়ে গেল। এইভাবে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা এইভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার কি করে? র্যানসমওয়্যারও কাইন্ড অফ মেলওয়্যার, কিন্তু আমরা এটাকে র্যানসমওয়্যার বলি কেন? এর কার্যপদ্ধতির জন্য। এ যেটা করবে যে কোনোভাবে যদি আপনার কম্পিউটার র্যানসমওয়্যার অ্যাটাক হয়, তখন দেখা যাবে আপনার কম্পিউটারটা সমস্ত ফাইল এরকম হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে, ফাইল লক হয়ে গেছে, ওপেন করা যাচ্ছে না, একটা টেক্সট ফাইলে রেখে গেছে, ওর মধ্যে এরকম মেসেজ দেওয়া যে কি, যে তোমার সব ফাইল আমি এনক্রিপ্টেড করে দিছি, তুমি এই ডাটা ফেরত চাইলে এইভাবে এইভাবে অমুক ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করো $500, দেন আমি তোমার ডাটা ফেরত দিব। সো আমরা যদি ফিশিং এবং মেলওয়্যার থেকে সাবধানে থাকি, র্যানসমওয়্যার তো আসার কোনো ওয়েই নাই। আর যদি এসে যায়, অ্যাটাক হইলে তখন একটাই রাস্তা, দুইটা রাস্তা বেসিক্যালি। একটা হচ্ছে পে করা, কিন্তু ওইটা আসলে কোনো রাস্তা না, কারণ পে করলে যে আপনি ডাটা ফেরত পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। চোরের আবার ইমান, বুঝেন না? তো আর সেকেন্ড হচ্ছে কি, তখন একজন প্রফেশনালের সাথে কন্ট্যাক্ট করা। কিছু কিছু র্যানসমওয়্যার করা যায়, যেগুলো অলরেডি সলভ করা হয়েছে, র্যানসমওয়্যার ডেটাবেজ আছে, ওগুলোর ডিক্রিপশন কি আছে, ওইটা দিয়ে হয়তো আপনার কিছু ডাটা রিট্রিভ করা যাইলেও যাইতে পারে। এটা হচ্ছে আমাদের র্যানসমওয়্যার। আরেকটা জিনিস আছে এপিটি, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। এপিটিও আসলে মেলওয়্যারের মাধ্যমে হয়। যেমন আপনারা হয়তো শুনছেন কিনা যে বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাটাক হয়েছিল 2016 সালে, $1 বিলিয়ন হ্যাক হয়ে গেছিল। বাংলাদেশ ব্যাংকে এই যে মেলওয়্যারটা ঢুকছিল কিভাবে, তারা একটা সিভি পাঠাইছিল, হ্যাকাররা একটা সিভি পাঠাইছে ওইখানকার একজন এমপ্লয়ির ইমেইল অ্যাড্রেসে, ওইটার ভিতরে একটা মেলওয়্যার ছিল। এই মেলওয়্যারটা সে ক্লিক করছে, মেলওয়্যারটা অ্যাক্টিভেট হয়েছে এবং এই মেলওয়্যারটা একটা একটা করে তাদের নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারে ছড়াইছে এবং 15 সালে ইনফেক্ট হয়েছে। আর তারা টাকা ট্রান্সফার করছে 16 সালে। তাইলে এই লম্বা সময় তারা, এটা হচ্ছে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট বলি আমরা, যে আপনার অজান্তি আপনার নেটওয়ার্কে এসে সে ঢুকে বসে রয়েছে এবং আস্তে 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 এগুলো খুব প্ল্যান ওয়েতে তারা করে। এগুলো সাধারণত বড় বড় ইনস্টিটিউশনের ক্ষেত্রে এই প্ল্যান গুলা করে অ্যাটাক করে প্রফেশনাল অ্যাটাকাররা। সো আমি টার্মটা জাস্ট বললাম, এপিটি অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট বলি আমরা।
তো হ্যাকিং কারা করে এবং কেন করে? হ্যাকিং কারা করে? হ্যাকিং আসলে আপনার আমার মতো মানুষরাই করে এবং কেন করে? এইটা খুব জটিল কোশ্চেন, কেন করে? মেইনলি একটা মেজর পার্সেন্টেজ করে টাকার জন্য, ফাইন্যান্সিয়াল বেনিফিট। ওই যে তারা হ্যাক করে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, আপনার ক্রেডিট কার্ড চুরি করে নিল, ওইটা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব এগুলো বিক্রি হয়। তো এগুলো ওর কারণে ফাইন্যান্সিয়াল একটাই। সেকেন্ড, অনেকে নেশার থেকে করে, হয়তো শখের থেকে করতে করতে তার নেশা হয়ে গেছে। অনেকে এমনি এমনি করে। তো এই হ্যাকিং যারা করে, হ্যাকার এখন এদেরকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকাররা হচ্ছে, আমরা এদেরকে ইথিক্যাল হ্যাকার বলি। মানে এরা আসলে হ্যাকিং শিখছে এই কারণে, এটা ফাইন্ড আউট করার জন্য যে আমার সিস্টেমটা কি। যেমন আমি আমার কোম্পানিতে আমি চাকরি করি, আমার কোম্পানি যদি আমাকে বলে যে আমার ওয়েবসাইট কি সিকিউরড, তাইলে এখন এটা কি গিয়ে আমি কোনো হ্যাকারে বলবো যে ভাই দেখো তো আমার ওয়েবসাইটটা সিকিউর কিনা? আমি তখন হয়তো আমাকে কিছু জিনিস শিখতে হচ্ছে, বা আমি কিছু টুলস ইউজ করে, যেগুলো হ্যাকাররা ইউজ করে, ওগুলো দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কে পেনিট্রেশন টেস্ট করি যে আমার এটা কতটুকু সিকিউর। হুম। তো এরকম যারা যারা প্রফেশনাল, যারা আসলে সেফটি মেজারের জন্য হ্যাকিং করে বা হ্যাকিং টুলস ইউজ করে, তাদেরকে আমরা হোয়াইট হ্যাট হ্যাকার বলি। ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা হচ্ছে সেই চোর, যে আসলে একদম মেনলি তার একটাই ইন্টেনশন, সেটা হলো অন্যের ক্ষতি করা, 2 নম্বর টাকা কামানো বা অন্যের ক্ষতি করা। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে এই দুইটার মাঝখানে, যে সে আসলে ভালো মানুষ কিন্তু মাঝে মধ্যে একটু লোভে পড়ে যায়, বা অনেক সময় রাষ্ট্রীয় কারণেও করতে পারে। একটা রাষ্ট্র যদি একটা লোককে বলে যে সে তুমি ভালো হ্যাকার, তুমি আমার দেশের হয়ে ওই দেশকে হ্যাক করো, করে আমার কিছু ডাটা চুরি করে না দাও, তো কাজ তো সে খারাপই করছে, কিন্তু কার জন্য করছে? দেশের জন্য করছে। একটা বর্ডার লাইনে এদেরকে অনেক সময় ওই টার্মে ফেলা হয় গ্রে হ্যাট হ্যাকার। বাট আসলে হোয়াইট হ্যাট হ্যাকার ছাড়া বাকিদেরকে আমরা বলি যে তারা খারাপ হ্যাকার। হ্যাকার কারা? যারা এই কাজগুলো করে, যারা হ্যাকিং করে। হ্যাকিং মানে হচ্ছে আমি কোনো সিস্টেম বা নেটওয়ার্কে অনুমোদন ছাড়া প্রবেশ করলাম, করে কোনো তথ্য পরিবর্তন করলাম, চুরি করলাম, কিছু করলাম, ওইটাই হ্যাকিং। যারা এটা করে তারা হচ্ছে হ্যাকার। আচ্ছা, আমরা কিভাবে সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে আমরা এখন সবাই মোবাইল ইউজ করি, এইটাই ইন্টারনেট ইউজ করি। সো ফার্স্ট অফ অল আমাকে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড মানে লং পাসওয়ার্ড, স্মল ক্যাপিটাল মিলায়া, সাথে নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার মিলায়া, পারলে নিজের নাম, নিজের বার্থ ডেট ইউজ না করা, নিজের নাম, পিতার নাম, পরিবারের নাম পাসওয়ার্ড ইউজ না করা, মানে যেটা গেসেবল না। ওই যে হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে যাতে গেস করতে না পারে আপনার পাসওয়ার্ড কি। আবার দেখা গেল আপনি আসলে কঠিন কঠিন পাসওয়ার্ড রাখছেন, রাইখাই পাসওয়ার্ড গুলো সব একটা টেক্সট ফাইলে সেভ করে আপনার ডেস্কটপে রেখে দিচ্ছেন, বা আপনার কম্পিউটারে কোথায় ফাইলটা রাখছেন। তো আপনার এখানে যদি একটা মেলওয়্যার ঢুকে, ওই মেলওয়্যার প্রোগ্রামিং করা হয়েছে, ও খুঁজবে যে আবার ওই ফাইলের নাম দিচ্ছেন কি মাই পাসওয়ার্ড। হ্যাঁ, তো ও খুঁজবে এরকম পাসওয়ার্ড রিলেটেড কোনো ফাইল পাইলে ওইটা কপি করে পাঠায় দিবে হ্যাকারের কাছে। তো এইটা একটা জিনিস। এবং আমরা যেহেতু এখন জিমেইল সহ অসংখ্য সার্ভিস ব্যবহার করি, আমরা চেষ্টা করব প্রতিটা পাসওয়ার্ড আলাদা হইতে। এতে হবে কি সুবিধা, যে একটা অ্যাকাউন্ট হ্যাক হইলো আরেকটা, কিন্তু দেখা যায় একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করলে একটা হ্যাক হইছে মানে ও আসলে সব হ্যাক করে দিছে। আচ্ছা, আমরা যারা অনলাইন ব্যাংকিং করি, আমরা ইভেন জিমেইল এবং যেই সার্ভিস গুলোতে টু স্টেপ ভেরিফিকেশন আছে, বা 2FA বলি আমরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো অবশ্যই আমরা চালু রাখবো। আচ্ছা, নিয়মিত ডাটা ব্যাকআপ রাখবো। আমার মোবাইলে আমার অনেক প্রিয় ছবি আছে, বা আমার এনআইডির কপি আছে, এই আছে ওই আছে। আমার মোবাইলটা তো চুরিও হইতে পারে। হ্যাঁ, হ্যাক, এটাও তো এক ধরনের হ্যাক, ফিজিক্যাল হ্যাক। সো ডাটার একটা ব্যাকআপ থাকলে অন্তত আপনি কিছুটা হইলেও হয়তো নিজেকে রক্ষা করতে পারবেন। অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করা। ওই যে আমরা আসলে বলতে বলতে অ্যান্টিভাইরাস বলি, বাট এটা এখন হলো এন্ড পয়েন্ট সিকিউরিটি বলি আমরা আর কি। আমরা মোবাইল, ল্যাপটপ, আমরা 50,000 70,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনি, কিন্তু হয়তো বছরে 3,000 বা 4,000 টাকা খরচ করে আমরা একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নেই না। ফলে কি হয়, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, সব তো আর আমরা জানি না কোনটা সিকিউর কোনটা সিকিউর না। ওইখান থেকে একটা মেলওয়্যার আসতে পারে, এক ধরনের অ্যাটাক হইতে পারে। আমি একটা ভুলবশত আমি ক্লিক করেই ফেলাইছি, আমি তো মানুষ তাই না, আমি জানলেই যে ক্লিক করতে পারবো না। আমি ওই দিন খুব টায়ার্ড ছিলাম, আমার কাছে ডোমেইনটা আমি দেখছি আইসিটি অলিম্পিয়াড, আমি মনে করছি যে উনারা মেল করছে, আমি ক্লিক করে ফেলছি।
তো এন্ড পয়েন্ট সিকিউরিটি থাকলে কি হবে, আমি যদি ক্লিক করেও ফেলি আমাকে যখনই ও ফরওয়ার্ড করবে ওই এই খারাপ ওয়েবসাইটের দিকে যেটা ক্ষতিকর, আমার ওই সিকিউরিটি অ্যান্টিভাইরাস আমাকে আটকাবে, ওই প্রোগ্রামটাকে আটকাবে, আটকায় এই জিনিসটা প্রোটেক্ট করবে। ফায়ারওয়াল তো আসলে ব্যক্তি পর্যায়ে ব্যবহার হয় না, বাট আমরা যারা প্রতিষ্ঠান বা ইয়ের ক্ষেত্রে এইটা খুব জরুরি যে ব্যাংক বা ইয়ে সব জায়গায় তারা ইউজ করে এবং এগুলো অনেক দামি দামি, অনেক টাকা দাম, তারপরেও কিন্তু হ্যাক হয়। বাট আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ ফায়ারওয়ালও চেঞ্জ হয়, ভার্সন চেঞ্জ হয়, সফটওয়্যার চেঞ্জ হয়, এগুলো নিয়মিত আপডেট করে রাখতে হয় আর কি। এবং একই কথা আমরা যারা হোম ইউজার, পার্সোনাল ইউজার, আমরা আমাদের উইন্ডোজ আপডেট রাখবো, চেষ্টা করবো লাইসেন্স উইন্ডোজ ইউজ করতে, লাইসেন্স সফটওয়্যার ইউজ করতে। তাহলে আমরা সাইবার আক্রমণ থেকে অনেকাংশে নিজেকে রক্ষা করতে পারবো। অচেনা লিঙ্ক, ফাইল বা ইমেল খোলার আগে যাচাই করুন। ওই যে বলছি, আপনার কাছে এখন আইসিটি অলিম্পিয়াডে আপনি অংশগ্রহণ করছেন, একটা মেইল আসছে, হইতো তো পারে, তো আপনি ক্লিক করার আগে ঠান্ডা মাথায় দেখেন ডোমেইন নেমটা এক্স্যাক্টলি সেম আছে কিনা, নাকি আইসিটি অলিম্পিয়াডের ও এর জায়গায় এ দেওয়া। হ্যাঁ, এইভাবেই হ্যাক হয়। তো তারা দেখা যায় এরকম একটা ডোমেইন নেমের একটা ক্যারেক্টার চেঞ্জ করে দিয়ে তারা একটা ডোমেইন খোলে, তারপর ওইটার থেকে মেল পাঠায়। হঠাৎ করে তাকাইলে মনে হয় যে আরে এটা তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com এর থেকে মেল আসছে। তো আপনি যদি একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন যে একটা ক্যারেক্টার আই এর জায়গায় আসলে ছোট হাতের এল, ও এর জায়গায় এ, এরকম আর কি। এবং এই যে সাইবার সচেতনতা প্রশিক্ষণে অংশ, যখনই আপনাদের এখানে কোনো ওয়ার্কশপ হবে বা আপনারা অনলাইনে সাইবার সিকিউরিটি উপর অনেক ব্লগ আছে, সাইবার সিকিউরিটি ব্লগ গুলো পড়ে নিজেকে আপ টু ডেট রাখতে পারেন। আচ্ছা, আরেকটা সাইবার ক্রাইম আমরা হয়তো তখন একটু আলোচনা করছি, সেটা হচ্ছে সাইবার বুলিং। সেটা আমি কাউকে করাটা যেমন অন্যায়, আবার আমিও তো এটার শিকারও হইতে পারি। তো প্রথম কথা হচ্ছে কাউকে সাইবার বুলিং করা যাবে না। এটা খুবই খারাপ। এক তো হচ্ছে এটা মোরালি খারাপ, নৈতিক ভাবে এটা খারাপ। দুই, এটা রাষ্ট্রীয় আইনে এখন শাস্তিযোগ্য অপরাধ। সেম একই ভাবে যদি আমি কোনোভাবে, আরেকটা যেটা মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো যাবে না। হ্যাঁ, আমি আমার দ্বারা একজন হয়রানি হবে, এটা যাতে না হই আমরা। আর সেম আমি যদি কোনোভাবে বুলিং এর শিকার হই তাইলে আমি কি করবো আসলে, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি প্রথমে স্ক্রিনশট নিব, মোবাইলে হইলে স্ক্রিনশট, ডেস্কটপ হইলেও স্ক্রিনশট নেওয়া যায়। তারপরে সেকেন্ড যে কাজটা আমরা করব, আমরা যেহেতু এখনো স্টুডেন্ট, আমরা যতই মানে মনে করি যে আমি স্মার্ট এনাফ, বাট আমাদের জানাশোনা গন্ডি কিন্তু আমার পিতা মাতা বা আমার শিক্ষকের থেকে কম। তো আমরা এখন সেখানে একটা থ্রেট থাকতে পারে, কেউ একজন আমাকে ভয় দেখাচ্ছে যে তোমার কিন্তু এই গোপন জিনিস আমার কাছে আছে, আমার টাকা দাও আমি ফাঁস করে দিব, বা আমি এটা করবো ওইটা করবো। আমরা বা তোমার বাবা মাকে জানাইলে বা পুলিশে জানাইলে কিন্তু আমি এটা করে দিব। তারা যাই বলুক না কেন আমাকে অবশ্যই সবার আগে আমার পিতা মাতাকে জানাইতে হবে। প্রয়োজন হইলে যদি এটা স্কুল বা আমার শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড ইস্যু হয়, আমার অভিভাবক সহ শিক্ষককে জানাইতে হবে। এবং যেহেতু এইটা আমাদের সেই টেকনোলজিক্যাল স্কিল বা আমাদের সেই নাই, আমরা এরপরে যথাযথ সাইবার কর্তৃপক্ষ আছে, বাংলাদেশ পুলিশের আছে, সাইবার ক্রাইম ইউনিট আছে, ওইখানে জানাবো। কোনোভাবেই যে না আই উইল হ্যান্ডেল ইট, আমি এটা ম্যানেজ করে ফেলবো, আমি কোনোভাবে বুঝায় সুঝায় ম্যানেজ করে ফেলবো, নো নেভার, এটা কখনোই হয় না। এবং কোনোভাবেই তার কাছে নত হওয়া যাবে না, কারণ সে আপনি টাকা দিলেও যে সে এরপর আপনাকে আরো কিছু ক্ষতি করবে না, এটা কোনো গ্যারান্টি তো নাই। এবং ফেসবুকে আপনি যদি দেখেন কোন একটা বাজে পোস্ট, অন্যায় পোস্ট, আপনি এটাকে রিপোর্ট করতে পারেন, ব্লক করতে পারেন। আর এই যে সচেতনতা বৃদ্ধি করা আর কি, আপনি নিজে যতটুকু জানেন আপনার আশেপাশের ফ্রেন্ডদের, আপনার ফ্যামিলি মেম্বারদের, আপনার বাবা, আপনার মা, তারাও এখন দেখা যায় ফেসবুক ইউজ করে। বাট তারা এই যে যে কোনো তথ্য দেখলেই ফেসবুকে একটা ওই একটা ফটো কার্ড উপরে লেখা প্রথম আলো, প্রথম আলো লেখা দেখে আমি বিশ্বাস করে ফেললাম, কিন্তু এই ফটো কার্ডটা আসলে প্রথম আলোর কিনা এইটার আমি যাচাই করলাম না। হ্যাঁ, তো এইটা আমাদের গার্ডিয়ানরা দেখা যায় ওরা এখনো অনেক সহজ সরল আগের যারা, তো আমরা তাদেরকেও সচেতন করব। তো এই একটা। আচ্ছা, তো মোটামুটি আমরা দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার, সচেতন নাগরিকের অভ্যাস আছে, ঠিক আছে। অনলাইনে আমি যেটা বললাম এগুলো আমি আলোচনা করে গেছি, তথ্য যাচাই করে শেয়ার করতে হবে, অন্যের ক্ষতি না করে ই করতে হবে। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য কি একটা নিরাপদ ডিজিটাল বাংলাদেশ আমাদের, এটাই আচ্ছা আমাদের সম্মিলিত দায়িত্ব। আচ্ছা, আমি এখন আপনাদের দুইটা ওয়েবসাইটের নাম দিব বা দেখাবো। আচ্ছা, আসলে কিছু পয়েন্ট ছিল, এগুলো আমি একটু করে আলোচনা করে যাই।
আচ্ছা, ডিজিটাল ফুটপ্রিন্ট এন্ড অ্যানোনিমিটি। আচ্ছা, ডিজিটাল ফুটপ্রিন্টটা আমি আলোচনা এই কারণে করতেছি, আমি অল্প করেই করবো, বাট এটা জানা দরকার। অনেকে মনে করে যে আমি তো স্মার্ট এনাফ, আমি ওর নামে একটা পোস্ট দিব, আমার কেউ ধরতেই পারবে না। বাট ডিজিটাল ফুটপ্রিন্ট এরকম একটা জিনিস, এইটা গোপন করা খুব টাফ। আপনি যদি খুব বড় সাইবার স্পেস মানে সিকিউরিটি স্পেশাল না হন, আপনি যদি না জানেন, জানার পরেও অনেক সময় লুকানো যায় না। ডিজিটাল ফুটপ্রিন্ট কি? ওই যে আমরা যেমন কোথাও হাইটা গেলে আপনার পায়ের ছাপ থাকে, আপনি ইন্টারনেট যে ব্যবহার করতেছেন সব জায়গায় আপনার ফুটপ্রিন্ট আছে। আপনি এখন যে মোবাইল দিয়ে লগ ইন করছেন, আপনার আইএসপির কাছে আপনার মোবাইলের মডেল পর্যন্ত চলে যায়, আপনি কোন আইপি ইউজ করতেছেন, আপনি কোথায় ব্রাউজ করতেছেন। আমি মনে করি কি যে আমার বাসায় কেউ নাই, আমি একলা ব্রাউজার ইউজ করতেছি, কে দেখতেছে? কিন্তু এই যে অসংখ্য প্রতিষ্ঠান দেখতেছে, আপনি যাদেরই ইউজ করতেছেন ইন্টারনেট, তারাও দেখতেছে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন। সো ডিজিটাল ফুটপ্রিন্ট আর অ্যানোনিমিটি। অ্যানোনিমিটি মানে হলো যে এই যে ফুটপ্রিন্ট লুকানোর কিছু মাধ্যম আছে, এটা ভালো কাজের জন্য অনেক সময় ব্যবহার করা হয়। তো এখন তো আসলে মানুষ খারাপ কাজই বেশি ব্যবহার করে। তা আমরা এই জিনিসটা সচেতন থাকবো, আমরা যাতে কখনো এটা মনে না করি যে আমি ইনভিজিবল, আমি অ্যানোনিমাস, আমার ফুটপ্রিন্ট আমার থেকেও কেউ দক্ষ কেউ আছে, কেউ না কেউ আমার ফুটপ্রিন্ট বের করে ফেলতে পারবে। আর এই কারণেই আমরা সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনে খুব বেশি ছবি শেয়ার করব না, আমার পারিবারিক ছবি, এগুলো অপ্রয়োজনীয়। হ্যাঁ, তো এগুলো আমার সাইবার সিকিউরিটির জন্য থ্রেট। আপনার ইমেইল, আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতেছেন, এগুলো সবকিছু, আপনি ফটো আপলোড করতেছেন, আপনি কি জানেন আপনি মোবাইলে যখন একটা ছবি তুলেন, গুগলের কাছে পুরো ডাটা থাকে, আপনি কোন জায়গায় আছেন, কোথায় ছবিটা তুলছেন। হ্যাঁ, তো আপনার মানে সারা বছর আপনি কোথায় কোথায় গেছেন না গেছেন এগুলো পর্যন্ত, আপনি গুগল ম্যাপ ইউজ করতেছেন, আসলে গুগল জানে আপনি সারাদিন কি করতেছেন। সো এইটা আপনি হাইড করতে চাইলে হাইড করবেন, ঠিক আছে, বাট মূল কথা হলো যে আপনি যেহেতু আপনার ফুটপ্রিন্ট সব জায়গায় থাকতেছে, সো আপনি এরকম কোনো কিছু করবেন না যেটা আপনার জন্য পরে ঝামেলার হইতে পারে। আচ্ছা, আমি দুইটা ওয়েবসাইটের কথা বলবো। একটা হচ্ছে haveibeenpwned.com। অনেকেই হয়তো জানেন, এখন এগুলো সবাই জানে। ইউটিউবে এত ভিডিওস আছে, এত লার্নিং প্ল্যাটফর্ম আছে, এগুলো হয়তো সবাই জানে। মানে আমি যতটুকু বলছি তার থেকে অনেক বেশিই জানে। তারপরে আমরা যেহেতু একটু জানানো দরকার, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টাটা করি আর কি। আপনি এই ওয়েবসাইটটাতে যে এখানে আপনার যেই জিমেইল অ্যাড্রেসটা আপনি ইউজ করেন, এটা দিয়ে যদি চেক দেন, তাহলে দেখবেন যদি আপনার এই এটা মানে আপনার ওই জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কোথাও মানে কি বলে এটাকে ডিসক্লোজ হয়েছে কিনা, যে আপনি হয়তো কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, ইউজার নেম পাসওয়ার্ড দিছেন, আপনার মতো করেই দিছেন, এখন ওই ওয়েবসাইটটি হ্যাক হয়ে গেছে, হ্যাকাররা ওই ওয়েবসাইটটা হ্যাক কইরা ওইখানে সমস্ত ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে গেছে। তার মানে কি, সে তো আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছে। তো এখানে দিলে দেখা যাবে, এবং তখন আপনি কি করবেন, সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। যদিও এরপরে এটা দেখাবে যে ইউ হ্যাভ বিন পন্ড, কিন্তু আপনি যেহেতু জানেন যে আমি অলরেডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি, তাইলে আপনার মনে একটু শান্তি থাকবে আর কি। আর আরেকটা হচ্ছে যে আমাদের কাছে এরকম অনেক ফাইল আসে বা আসে, তো আমার ক্লিক করা দরকার, আবার আমি ভয়ও পাচ্ছি, আমি আসলে কিভাবে বুঝবো আমার এখানে এন্ড পয়েন্ট কোনো মানে সিকিউরিটি সফটওয়্যারও নাই। তো এই যে virustotal.com নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে গেলে আপনি দেখবেন এখানে ফাইল 650 MB সাইজ পর্যন্ত যে কোনো ফাইল আপনি ওখানে আপলোড করে দিলে ওরা চেক করে, এবং ওরা চেক করবে মানে কি, ওয়ার্ল্ডের সব নাম করা এই অ্যান্টিভাইরাস যারা বানায় এইসব কোম্পানির যে ভাইরাস ডাটাবেস, ওই তথ্যের সাথে ক্রস ম্যাচ করে ওরা দেখবে যে আপনার এটার মধ্যে কোনো ভাইরাস মেলওয়্যার টেলওয়্যার আছে কিনা। এটা হলো নাইমামা থেকে কানামা ভালো, আমার প্রফেশনাল সফটওয়্যার অ্যাটলিস্ট বেসিক টেস্টটা, এবং মোটামুটি ভালোই 70 to 80% এটা দিয়ে প্রোটেক্ট করা যায়। আবার কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, ওইখানে আপনি ইউআরএল দিয়ে ওইটাও চেক করতে পারেন, যে ওরা বলে দিবে এই ইউআরএলটা কি সাসপিশিয়াস কিনা, সেফ কিনা ইউজ করা, কোন একটা নির্দিষ্ট আইপি, এটাও আপনি করতে পারেন। আর এরকম আরো ওয়েবসাইট আছে, আমি শুধু ভাইরাস টোটাল বললাম। এখন ওই যে আপনি যদি গুগলের, তো এখন জেমিনি অটোমেটিক ব্যাকএন্ডে কাজ করে, আপনি যদি গিয়ে বলেন যে আমাকে ভাইরাস টোটালের মতো আরো কিছু ওয়েবসাইটের নাম বলো, ও দিয়ে দিবে। হুম, এই যে আমার এখানে আছে metadefender.com,
তারপরে hybridanalysis.com, এগুলো ইজিলি অ্যাভেলেবেল। আরেকটা কথা আমি বলি, চ্যাট জিপিটি বা এগুলোর কথা যখন আসলো, আমরা এখন সবকিছুতে চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করি। দেখা গেছে আমি আমার একটা কোর্সের একটা প্রেজেন্টেশন বানাবো, ওইটাও করি আমরা, ভালো কথা ইউজ করা, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত তথ্য বা প্রাতিষ্ঠানিক তথ্য যাতে চ্যাট জিপিটিতে শেয়ার না করি, কারণ এগুলো আসলে এই ডাটাগুলোর উপর বেস করেই সে কিন্তু আরেকজনকে তথ্য দিয়ে দিবে, আপনার কোম্পানির তথ্য তার কাছে চলে যাবে। সো এই হচ্ছে মোটামুটি দ্য জিস্ট। এখন আমরা মনে হয় আমরা একটু 5-10 মিনিট কিছু কোশ্চেন অ্যান্সার করতে পারি, কারণ আসলে সাইবার সিকিউরিটি একটা বিশাল ডোমেইন। এটা 1 ঘন্টায় আমরা শুধু আপনাদেরকে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের পিডিএফ এরকম ছোট ছোট অনেক পয়েন্ট আছে যেগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা পড়লেই বুঝবেন, না বুঝলে গুগল আছে। তো আমরা মনে হয় এখন একটু কোশ্চেন আনসার পর্বে যেতে পারি। জি ভাই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সাইবার সিকিউরিটি রিলেটেড, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন এন্ড ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন। জি, জি, মাহিম মহিম হোসেন ভাই, জি 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 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো সবকিছু মোটামুটি ধারণা দিলেন, তবে বলছিলাম যে আমরা যদি আমাদের মধ্যে কেউ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মানে মানে কর্মজীবন শুরু করতে চাই, কিভাবে শুরু করব, বা কিভাবে হচ্ছে আমরা শেখা শুরু করব, কোথা থেকে? আচ্ছা, এইটা যদিও একটু ভিন্ন টপিকস, বাট আপনার রিলেভেন্সি আছে, আমি ছোট করে উত্তর দিই। সেটা হচ্ছে আসলে নিজে নিজে শিখতে চাইলে ইউটিউব রিসোর্স আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, এরকম অসংখ্য রিসোর্স আছে, আপনারা গুগলে একটু খোঁজাখুঁজি করলে দেখতে পাবেন। আর আপনারা অবশ্যই তো ধরেন আপনি প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে গেলে আপনার আগে এডুকেশনটা কমপ্লিট করতে হবে। আপনি হয়তো শিখতে পারবেন এখন থেকেই, বাট আপনি যদি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চান, সেটাও আগের থেকে করা যায়। মূল ব্যাপারটা হচ্ছে আপনি একটু গুগলে ঘাটাঘাটি করবেন, ইউটিউবে ঘাটাঘাটি করবেন, দেখবেন প্রচুর ইনফরমেশন আছে। হ্যাঁ, ওইখানে কেরিয়ার রিলেটেড অনেক ইনফরমেশন আছে, অনেক ট্রাস্টেড আছে, হয়ে যাবে। চেষ্টা থাকলে নিজে নিজেও শেখা যায়। আচ্ছা, আর কেউ? ভাইয়া, আর কারো কোশ্চেন নাই। ওকে, ফাইন। সেক্ষেত্রে আমরা বোধহয় সেশনটা শেষ করতে পারি আপাতত, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ কথা শোনার জন্য। মানে এগুলো বোরিং টপিকস, অনেক সময় এত থিওরি শুনতে ভালো লাগে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।